মানবিক দ্বিতীয় বর্ষের ছাত্রীরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করলাম। প্রায় এক সপ্তাহ পরে ক্লাস দিচ্ছি এবং এক সপ্তাহ পরে ক্লাস দেওয়ার যথার্থ কারণ হিসেবে যেটি আছে সেটি হচ্ছে তোমরা জানো যে তোমাদের সিলেবাস সংক্ষিপ্ত করার একটি প্রক্রিয়া চলছিল এবং সিলেবাস সংক্ষিপ্ত হয়ে গিয়েছে। আমাদের হাতে সংক্ষিপ্ত সিলেবাসটি এসে পৌঁছে গিয়েছে এবং সেই সংক্ষিপ্ত সিলেবাসেরই একটা চ্যাপ্টার আমি আজকে আলোচনায় এনে আজকের ক্লাস তৈরি করেছি। প্রথম অধ্যায় সংক্ষিপ্ত সিলেবাসে আছে, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় নেই, চতুর্থ অধ্যায় আছে। তো আমি মনে হয় গত সপ্তাহের দ্বিতীয় অধ্যায় থেকে একটি ক্লাস দিয়েছিলাম। তো দ্বিতীয় অধ্যায়ের ক্লাসটি আমাদের ব্যর্থতাই পর্যবসিত হলো, কারণ দ্বিতীয় অধ্যায়টি থাকছে না আমাদের সিলেবাসে। সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে প্রথম অধ্যায়, তারপরে চতুর্থ অধ্যায় আছে। এর পরের অধ্যায়গুলো আমি তোমাদেরকে গ্রুপে বলে দিব যে কোন কোন অধ্যায় আছে। আশা করি তোমরাও যারা প্রতিনিয়ত অনলাইনে আছো তোমরাও সিলেবাস পেয়ে গিয়েছো। তারপরেও আমি আমার পক্ষ থেকে সিলেবাস গ্রুপে দিয়ে দিব, যেটা আমার পক্ষ থেকে তোমাদের পাওয়া উচিত আমি দিয়ে দিব। তাহলে আসো আমরা সংক্ষিপ্ত সিলেবাসের অধ্যায় চতুর্থ থেকে আজকের আলোচনা রাখছি। অধ্যায় চতুর্থের উপরে আমরা আজকে আলোচ্য বিষয় হিসেবে রাখছি নৃগোষ্ঠীর ধারণা, বাংলাদেশের নৃগোষ্ঠীর প্রকৃতি, বাংলাদেশের প্রধান নৃগোষ্ঠীর সামাজিক ও সাংস্কৃতিক জীবনধারা। আমাদের আজকের আলোচনায় চাকমা নৃগোষ্ঠীর সামাজিক ও সাংস্কৃতিক জীবনধারা আলোচনা করা হবে। প্রথমে আমরা নৃগোষ্ঠীর ধারণা, তারপরে বাংলাদেশের নৃগোষ্ঠীর প্রকৃতি, এরপরে আমাদের প্রধান নৃগোষ্ঠীর ভিতরে আমরা অন্যতম একটি নৃগোষ্ঠী প্রথমে আলোচনায় রাখবো, সেটি হচ্ছে চাকমা নৃগোষ্ঠী। চলো আমরা জেনে নিই নৃগোষ্ঠীর ধারণা মানে নৃগোষ্ঠী কী, এটি সম্পর্কে আমরা কিছুটা ধারণা নিয়ে ফেলি। প্রথমে দেখো নৃগোষ্ঠীর ইংরেজি শব্দ রেস অর্থ হচ্ছে নৃগোষ্ঠী। নৃগোষ্ঠী বলতে জৈবিক ও দৈহিক বৈশিষ্ট্যের ভিত্তিতে, একটু খেয়াল করবে, জৈবিক ও দৈহিক বৈশিষ্ট্যের ভিত্তিতে মানব প্রজাতির একটি উপবিভাগকে বোঝায়, যারা একটি সাধারণ সাংস্কৃতিক ঐতিহ্য সৃষ্টির মাধ্যমে বৃহৎ কোনো সমাজের একটি ক্ষুদ্র অংশ হিসেবে বসবাস করে। জৈবিক ও দৈহিক বৈশিষ্ট্য। দৈহিক বৈশিষ্ট্য যেমন একজন মানুষকে তুমি বাহির থেকে তার শারীরিক স্ট্রাকচার কি দেখছো, তার চোখ, কান, নাক, মাথার চুল, তারপরে তার শারীরিক উচ্চতা, তার গায়ের বর্ণ, এই সব কিছু হচ্ছে তার দৈহিক বৈশিষ্ট্য এবং জৈবিক, যেটা জন্মগতভাবে এসে পৌঁছাচ্ছে। এবং এই বৈশিষ্ট্যগুলো তো এক এক মানুষের এক এক রকম, তাই না? তোমার একরকম, আমার একরকম, তুমি দেখতে একরকম, আমি দেখতে আরেক রকম, বা অন্য আরেকজন দেখতে আরেক রকম। কিন্তু এমন কিছু নৃগোষ্ঠী রয়েছে আমাদের বাংলাদেশে আছে, তাদের দৈহিক বৈশিষ্ট্যগুলো অন্য যারা গোষ্ঠীর মানুষ আছে তাদের থেকে সম্পূর্ণ আলাদা, অর্থাৎ তারা তাদের বৈশিষ্ট্যগুলোর দিক থেকে তারা আলাদা। সেজন্য বলছে নৃগোষ্ঠী বলতে জৈবিক ও দৈহিক বৈশিষ্ট্যের ভিত্তিতে মানব প্রজাতির একটি উপবিভাগকে বোঝায়, যারা একটি সাধারণ সাংস্কৃতিক ঐতিহ্য সৃষ্টির মাধ্যমে বৃহৎ কোনো সমাজের একটি ক্ষুদ্র অংশ হিসেবে বসবাস করে। এক্ষেত্রে নৃগোষ্ঠীর ক্ষেত্রে বিবেচ্য দৈহিক বৈশিষ্ট্যগুলো হলো মাথার চুলের ধরন, মাথার আকৃতি, গায়ের রং, নাকের ধরন, চোখের গঠন, চোখের মণির রং, ঠোঁটের আকৃতি, ভ্রু, কানের আকৃতি, কপালের গঠন, দৈহিক উচ্চতা। খেয়াল করো নৃগোষ্ঠীর ক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলো আমরা বিবেচনায় রাখি, এই 11টা বৈশিষ্ট্য আমরা বিবেচনায় নিয়ে কিন্তু আমরা কোনো মানুষকে আমরা নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত করে থাকি। এক্ষেত্রে নৃবিজ্ঞানীরা উপযুক্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে সমগ্র পৃথিবীর মানবগোষ্ঠীকে 4টি উপবিভাগে বিভক্ত করেছেন, যথা ককেশীয় বা শ্বেতকায়, মঙ্গোলীয় বা বাদামি, নিগ্রো বা কৃষ্ণকায়, অস্ট্রালয়। একটু 11টা বৈশিষ্ট্য ভালো করে দেখো, আমি কিছুক্ষণ স্ক্রিনে আছি। মাথার চুলের ধরন, মাথার আকৃতি, গায়ের রং, নাকের ধরন, চোখের গঠন, চোখের মণির রং, ঠোঁটের আকৃতি, ভ্রু, কানের আকৃতি, কপালের গঠন, দৈহিক উচ্চতা। এই বৈশিষ্ট্যগুলো কিছু মানুষের প্রায় একই, মানে অন্য গোষ্ঠীর মানুষের চাইতে কিছু গোষ্ঠী আছে যাদেরকে আমরা নৃগোষ্ঠী বলি, তাদের কিছু বৈশিষ্ট্য প্রায় একই।
এবং এই বৈশিষ্ট্যগুলোর উপরে বেস করে তোমার নৃবিজ্ঞানীরা পৃথিবীর মানবগোষ্ঠীকে 4টি উপবিভাগে বিভক্ত করেছেন। 4টি উপবিভাগ তোমরা দেখতে পাচ্ছ। এরপরে যেটি থাকছে, ছাত্রীরা বিভিন্ন সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞানীরা নৃগোষ্ঠীর বিভিন্ন সংজ্ঞা দিয়েছিল। যেমন নৃবিজ্ঞানী ইবি টেইলর। ইবি টেইলরের নাম তোমরা জানো, তিনি নৃবিজ্ঞানী। ইবি টেইলরের মতে একটি সাধারণ সাংস্কৃতিক বৈশিষ্ট্যের ভিত্তিতে একটি স্বতন্ত্র গোষ্ঠী হলো নৃগোষ্ঠী। একটি সাধারণ সাংস্কৃতিক বৈশিষ্ট্যের ভিত্তিতে একটি স্বতন্ত্র মানে সম্পূর্ণ আলাদা গোষ্ঠী হলো নৃগোষ্ঠী। উইলিয়াম পেসকোটের মতে নৃগোষ্ঠী বলতে এমন এক গোষ্ঠীকে বোঝায় যাদের একটি সাধারণ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে এবং যারা একটি নিজস্ব পরিচিতি সহ কোনো সমাজের উপগোষ্ঠী হিসেবে বসবাস করে। সমাজবিজ্ঞানী আরটি শেফার বলেন নৃগোষ্ঠী হলো একটি দল যারা শারীরিক ভিন্নতার জন্য অন্যদের চেয়ে আলাদা। যে মিল্টন ইঙ্গার বলেন নৃগোষ্ঠী হচ্ছে এক বৃহৎ সমাজের খণ্ডিত অংশ যারা নিজেদেরকে একটি স্বতন্ত্র সাংস্কৃতিক অংশীদার হিসেবে মনে করে। এখানে কয়টি সংজ্ঞা দেখানো হচ্ছে? 4টি। ইবি টেইলর, উইলিয়াম পেসকট, আরটি শেফার, মিল্টন ইঙ্গারের সংজ্ঞা। তারা বলতে চাচ্ছে তাদের 4 জনের সংজ্ঞা যদি তুমি একসাথে করে তোমার মতে একটা কথা তুমি চিন্তা করো, তাহলে কি আসবে? যে নৃগোষ্ঠী এমন একটি গোষ্ঠী যারা অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা এবং তাদের কিছু নিজস্ব পরিচিতি আছে বা কিছু সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। শারীরিক ভিন্নতার দিকেও তারা অন্যদের চেয়ে আলাদা। তুমি এই 4টা সংজ্ঞা থেকে আন্ডারলাইন করে করে চিন্তা করো। আন্ডারলাইন করে করে যদি চিন্তা করো তাহলে তুমি বুঝতে পারবে। যেমন আমি তোমাকে একটু দেখাই যে 4 জনের আমি একটু মার্কার দিয়ে দেখাচ্ছি। খেয়াল করে, একটি স্বতন্ত্র, আমি ইবি টেইলর থেকে দেখাচ্ছি, একটি সাধারণ সাংস্কৃতিক বৈশিষ্ট্যের ভিত্তিতে একটি স্বতন্ত্র গোষ্ঠী। এই দেখো, খেয়াল করো, এই যে স্বতন্ত্র, এখানে স্বতন্ত্র কথাটা আছে। তারপরে মানে আমরা ইবি টেইলর থেকে স্বতন্ত্র নিচ্ছি, তারপরে এখান থেকে আমরা কি নিতে পারি? এখান থেকে নিতে পারি নিজস্ব পরিচিতি। এই যে এটি মানে নৃগোষ্ঠী এমন একটা গোষ্ঠী যাদের একটা নিজস্ব পরিচিতি রয়েছে। তারপরে আরটি শেফার থেকে কি নিতে পারি? আরটি শেফার থেকে নিতে পারি যে শারীরিক ভিন্নতার জন্য অন্যদের চেয়ে আলাদা। তারপরে মিল্টন ইঙ্গারের থেকে কি নিতে পারি? বৃহৎ সমাজের খণ্ডিত অংশ, মানে এই সমাজে তো অনেক মানুষ বাস করে কিন্তু নৃগোষ্ঠীর সংখ্যা অনেকটাই কম, তারা আলাদা কিছু নির্দিষ্ট স্থানে বসবাস করে, এর জন্য বলছে খণ্ডিত অংশ যারা নিজেদেরকে একটি স্বতন্ত্র সাংস্কৃতিক অংশীদার হিসেবে মনে করে। স্বতন্ত্র সাংস্কৃতিক মানে তাদের আচার অনুষ্ঠান, খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ অন্যদের থেকে আলাদা হবে। মানে আচার অনুষ্ঠান যেমন বিবাহ রীতি, পরিবার গঠন, ধর্মীয় অনুষ্ঠান, ভাষা, মৃত্যু পরবর্তী অন্ত্যেষ্টিক্রিয়া, এই সব কিছুই তোমার অন্যদের থেকে আলাদা। তাহলে এই 4টি সংজ্ঞা খুবই গুরুত্বপূর্ণ। আমি কয়েকটা বই থেকে 4টি সংজ্ঞা আলাদা করেছি। তোমাদের কাছে আমি যে 2টো বুক রেফারেন্স দিয়েছি ওখানেও হয়তো 4টি সংজ্ঞা পাবে, হয়তো বা একটা নাও পেতে পারো। তো আমি তো লিখে দিলাম, আমি যেহেতু লিখে দিয়েছি এখন তো তোমাদের আর চিন্তা করার দরকার নেই, খোঁজাখুঁজির দরকার নেই। আমি লিখে দিয়েছি, আমার ভিডিওটা ভালো করে দেখার চেষ্টা করবে। আমি ছবি পাঠাবো, যদি আমি কোনো কারণে ছবি পাঠাতে ভুলে যাই, কেউ চাইলে আমাকে বলতে পারবা যে মিস এই ভিডিও বা এই ক্লাসটার আমরা ছবি নিতে চাচ্ছি, তাহলে আমি মনে করে দিয়ে দিব। আচ্ছা, আমরা পরবর্তী টপিকসে যাচ্ছি। ছাত্রীরা, এখন আমরা আসছি বাংলাদেশের নৃগোষ্ঠীর প্রকৃতি। বাংলাদেশের নৃগোষ্ঠীর প্রকৃতি কেমন আমরা সেটা আলোচনা করব। হ্যাঁ ছাত্রীরা, বাংলাদেশের নৃগোষ্ঠীর প্রকৃতি আমাদের আলোচনায় এখন আমাদের টপিকস। তাহলে দেখো এখানে কি বলা হয়েছে বা লেখা হয়েছে। বাংলাদেশের ভূখণ্ডে এ পর্যন্ত 57টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিচয় পাওয়া গেলেও 2011 সালের আদমশুমারিতে 27টি নৃগোষ্ঠীকে দেখানো হয়েছে। 2011 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে বসবাসরত নৃগোষ্ঠী বাংলাদেশের মোট জনসংখ্যার 1.10%, অর্থাৎ 15,48,141 জন। মানে বাংলাদেশের মোট জনসংখ্যার
15,48,141 জন হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী। পার্সেন্টেজ হিসাবে 1.10% এবং এটা 2011 সালের হিসাব অনুযায়ী। হয়তো বর্তমানে 2021 সালে এটার হিসাব আরও অনেকটা বেড়েছে। 2011 সাল বলা হয়েছে কারণ এখন যদি নতুন কোথাও কোনো রেকর্ড থাকে নৃগোষ্ঠীদের তাহলে সংখ্যা আরও বেশি হবে। তো সেক্ষেত্রে 2011 সালটা অবশ্যই উল্লেখ করে তখন এই সংখ্যাটা লিখতে হবে। যদি 2011 সাল লেখা না হয়, যদি শুধু এরকম সংখ্যা লেখা হয় তাহলে কিন্তু ইনফরমেশনটা অপূর্ণতায় থেকে যাবে। আচ্ছা, এবার আসো জনসংখ্যার বিবেচনায় কোন নৃগোষ্ঠী প্রথমে আছে, কোন নৃগোষ্ঠী দ্বিতীয় অবস্থানে আছে। জনসংখ্যা বিবেচনায় সবচেয়ে বেশি নৃগোষ্ঠী আছে চাকমা, প্রথম স্থানে তারা। আর এর পরবর্তীতে আমরা মারমা বলে থাকি, অনেক সময় মগ বলে থাকি। মারমারা অথবা মগরা হচ্ছে দ্বিতীয় স্থানে এবং বেশি নৃগোষ্ঠী বাস করে রাঙ্গামাটিতে। বাংলাদেশের আরও অনেক অঞ্চলে আছে, পার্বত্য চট্টগ্রামের শুধু রাঙ্গামাটি না, বান্দরবন, খাগড়াছড়িতে আছে, আরও অনেক অঞ্চল আছে, ময়মনসিংহ আছে, ঠাকুরগাঁও আছে, সিলেট আছে, কক্সবাজার আছে, তারপরে তোমার এটা কি বলা যায়, খুলনায় আছে, রংপুরে আছে, আরও অনেক জায়গা বলা যাবে যেখানে তোমার নৃগোষ্ঠীদের বসবাস আছে। তো সবচেয়ে বেশি বসবাস করছে রাঙামাটিতে এবং চাকমারা প্রথম স্থান, মানে চাকমারা সংখ্যায় বেশি, এরপরে সংখ্যায় বেশি হচ্ছে মারমারা। দেখো এখানে একটা ছক দেখানো হচ্ছে, বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমূহের ছক। যে 27টার কথা বলছি, যে 2011 সালে 27টিকে চিহ্নিত করা হয়েছিল, সেই 27টিকে একটু আলাদা করে দেখাচ্ছি। আমি একটু স্ক্রিনটা ধরে কিছুক্ষণ ধরে রাখছি, তোমরা একটু দেখে নিবে। সবগুলোর নাম আমার মুখে বলার প্রয়োজন নাই, আমি তো লিখিয়ে দিয়েছি নামগুলো, তোমরা একটু দেখে নিবে। আমি ক্রমিক সংখ্যা দিয়ে দিয়েছি যাতে 27টা ঠিকভাবে চোখে ধরা পড়ে। এরপরে দেখো কিছুক্ষণ আগে 15 নম্বর ক্রমিক সংখ্যা পর্যন্ত দেখানো হয়েছে। আসলে এখানে একটা জিনিস চেঞ্জ করে দিচ্ছি আমি। দেখো পরবর্তীতে 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 27 নম্বর, মানে 27টি নৃগোষ্ঠীর আমি নাম দিয়ে দিলাম। তোমরা একটু দেখে নিবে এক নজরে, জেনে রাখলে ভালো। সবার নাম যে মনে রাখতে পারবে তেমনটা না, মেজর কয়েকটা নাম মনে রাখলেও চলবে। হ্যাঁ ছাত্রীরা, চাকমা নৃগোষ্ঠীর সামাজিক ও সাংস্কৃতিক জীবনধারা আমাদের আজকের মূল আলোচনা। তো চাকমা নৃগোষ্ঠীর সামাজিক ও সাংস্কৃতিক জীবনধারা আমরা বেশ কয়েকটা পয়েন্টের মাধ্যমে আলোচনা করব, যেমন চাকমা নামকরণ বা উৎপত্তি কিভাবে হয়েছে, নৃগোষ্ঠীগত পরিচয় কী, চাকমা ভাষা, ধর্ম, পরিবার, বিবাহ, বাড়িঘর, পোশাক পরিচ্ছদ, খাদ্যদ্রব্য, শিক্ষা, সংস্কৃতি, আদাম বা পাড়া, গ্রাম বা মোজা, চাকমা সার্কেল, চাকমা অর্থনীতি, অন্ত্যেষ্টিক্রিয়া। আমরা এই পয়েন্টগুলো এখনই আলোচনা শুরু করব। চাকমা নামকরণ কেমন, নৃগোষ্ঠীগত পরিচয়। ছাত্রীরা, আমরা যে প্রথম পয়েন্ট বলেছিলাম চাকমা নামকরণ, আমরা সেটা আলোচনা করছি। চাকমাদের শিক্ষিত চাকমা যারা, তারা নিজেদেরকে চাকমা নামটি ব্যবহার করে থাকে। পক্ষান্তরে চাকমা সমাজের বৃহত্তর জনগোষ্ঠী চাকমা নামে নিজেদের পরিচয় দেন। আধুনিক শিক্ষিত যুবক চাকমাদের অনেকেই চাকমার চেয়ে চাংমা নামটি ব্যবহারে পক্ষপাতী। এদের অন্যতম যুক্তি হল বৃহত্তর সাধারণ চাকমাদের ব্যবহৃত নামটি গৃহীত হওয়া প্রয়োজন। সমতলবাসী বাঙালি এবং পার্বত্যবাসী বাঙালিরা অবশ্য চাকমা নামে তাদের অভিহিত করে। এক্ষেত্রে চাকমা বা চাংমা নামের অর্থ এবং নামের উৎপত্তি সম্পর্কে চাকমারা স্পষ্টভাবে তেমন কিছুই জানেন না। তবে কেউ কেউ বলেন চাকমারা চম্পকনগর থেকে এসেছে এবং চম্পক থেকে চাকমা বা চাংমা নামটি গ্রহণ করা হয়েছে। মানে চাকমাদেরই কেউ কেউ বলছে যে তারা চম্পকনগর থেকে এসেছে এবং চম্পক কথাটা থেকে চাকমা বা চাংমা নামটি গ্রহণ করা হয়েছে। বস্তুত এটা একটা অনুমান। নৃবিজ্ঞানী স্যার রিজলির মতে ব্রহ্মভাষার শাক বা শেখ জাতি থেকে চাকমাদের উৎপত্তি। আরাকানের প্রাচীন রাজধানী রামায়তী নগরের নিকটবর্তী অঞ্চলে এই শাক বা শেখ জাতি এককালে খুব প্রবল ও প্রতিপত্তিশালী হয়ে উঠেছিল। এখনও ব্রহ্মদেশের সমুদ্র কূলবর্তী স্থানে এই শাক সম্প্রদায়ের লোকদের দেখতে পাওয়া যায়।
মগদের মতে চাকমারা মোগল বংশধর। মগ মানে মারমারা। মারমারা বলছে যে চাকমারা হচ্ছে মোগল বংশধর। এককালে মোগলগণ আরাকান রাজার হাতে পরাজয় বরণ করে, ফলে বহু মোগল সৈন্য বন্দিদশায় আরাকানে অবস্থান করতে বাধ্য হয়। এ বন্দি মোগলদের সাথে আরাকানের মেয়েরা বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়। কিন্তু চাকমাদের মতে যখন আবদ্ধ হয় তখন এই মোগল সৈন্যের ওরসে এবং আরাকান নারী গর্ভে যে জাতির উদ্ভব হয়েছিল তারাই শাক বা শেখ। কিন্তু চাকমাদের মতে তারা আসলে শাক্য বংশভূত মহামুনি বুদ্ধের বংশধর। মগ ভাষায় শাক্য অর্থ হলো শাক, আর যারা রাজবংশভূত তাদেরকে বলা হয় শাকমাং। এই শাকমাং থেকে চাকমা শব্দের উৎপত্তি বলে চাকমারা দাবি করে থাকে। চাকমা পুরা কাহিনী অনুসারে চাকমাদের আদিবাস চম্পক বা চম্পানগরে। চম্পক বা চম্পানগরের দু সামন্ত রাজা বিজয়গিরি ও হরিশ্চন্দ্রের বংশধর হচ্ছে চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠী। অর্থাৎ চাকমারা বলতে চাচ্ছে তারা চম্পকনগরের অধিবাসী এবং চম্পকনগরের রাজা ছিল বিজয়গিরি ও হরিশ্চন্দ্র, এ দুজন, এবং এই দুই রাজার বংশধর হচ্ছে চাকমারা। তারা নিজেরা নিজেদেরকে সেটি দাবি করছে। এরপরে নৃগোষ্ঠীগত পরিচয়, অর্থাৎ চাকমারা দেখতে কেমন। চাকমারা দেখতে তাদের দেহের গড়ন মধ্যম শ্রেণীর দেহ, নাদোষ নদোষ আটসাট স্বাস্থ্য এবং প্রফুল্ল মুখমণ্ডল চাকমাদের দৈহিক বৈশিষ্ট্য। দৈহিক গঠনের দিক থেকে তারা মগদের চেয়ে পরিষ্কার ও সুন্দর, মানে তারা কিছুটা শ্বেতকায় বর্ণের। এদের মধ্যে মঙ্গোলীয় নৃগোষ্ঠীর প্রভাব সমতল বাঙালিদের তুলনায় অনেক বেশি। চাকমাদের সঙ্গে চীনা মঙ্গোলয়েডদের যথেষ্ট মিল রয়েছে। মানে নৃগোষ্ঠীগত পরিচয় বললে তোমার এটা বলতে হবে যে চাকমারা মঙ্গোলয়েড নৃগোষ্ঠীর এবং তাদের সাথে চীনা মঙ্গোলয়েডদের মিল রয়েছে, এবং তারা তাদের দেহের আকৃতি মধ্যম আকৃতি, দেখতে অনেকটা নাদোষ নদোষ, এবং মুখমণ্ডল প্রফুল্ল মুখমণ্ডল, এবং তারা মগদের চাইতে তাদের বর্ণ, শরীরের বর্ণ অনেকটা পরিষ্কার বা সুন্দর হয়ে থাকে। এরপরে লক্ষ্য করো চাকমা জনসংখ্যা। জনসংখ্যার দিক থেকে চাকমারা বাংলাদেশের সবচেয়ে বৃহৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী। 1981 সালের লোকগণনার হিসাব 1983 সালে প্রকাশ হয়েছিল। ওই হিসেবে বাংলাদেশের ওই 3 জেলায় চাকমা জনসংখ্যা ছিল সর্বমোট 2,12,577 জন। 1970 থেকে 1981 পর্যন্ত চাকমা জনসংখ্যা বৃদ্ধির হার নিম্নরূপ। 1911 সালে এসে জনসংখ্যার অনেকটা রদবদল হয়েছে। এরপরে চাকমা ভাষা। চাকমা ভাষা লক্ষ্য করো, মানে ভাষার দিক থেকে তারা কেমন একটু খেয়াল করো। চাকমারা মানে অনেক আগে তারা যে ভাষায় কথা বলতো, চাকমারা আগে তিবেত বর্মন পরিবারভুক্ত আরাকানি ভাষায় কথা বলতো। কোন পরিবারভুক্ত? তিবেত বর্মন। তিবেত বর্মন পরিবারভুক্ত। আমি একটু করে দিচ্ছি, খেয়াল করো। আমি একটু তোমাদেরকে মার্কিং করে দিচ্ছি এখানে। এ দেখো, তিবেত বর্মন পরিবারভুক্ত আরাকানি ভাষায় কথা বলতো। চাকমারা আগে তিবেত বর্মন পরিবারভুক্ত আরাকানি ভাষায় কথা বলতো। চাকমারা এদেশে এসে, মানে বাংলাদেশের ভূখণ্ডে এসে পরবর্তীতে বাংলা ভাষায় গ্রহণ করে। অতএব চাকমাদের ভাষার নাম চাংমা ভাষাই হোক আর চাকমা বাংলাই হোক, চাকমা ভাষায় বাংলা শব্দের পরিমাণ 80% ছড়িয়ে গিয়েছে, এবং এই অর্থে চাকমা ভাষাকে বাংলা উপভাষা বলা হয়ে থাকে। অর্থাৎ চাকমাদের ভাষায় ইন্দো ইউরোপিয়ান বাংলা ভাষার আধিক্য লক্ষ্য করা যায়। যদি সংক্ষেপে বলি, চাকমারা আগে তিবেত বর্মন পরিবারভুক্ত আরাকানি ভাষায় কথা বলতো। পরবর্তীতে তারা যখন বাংলাদেশের ভূখণ্ডে আসে তখন বাংলা ভাষায় গ্রহণ করে, এবং তাদের ভাষায় প্রায় 80%ই বাংলা ভাষা রয়েছে, এবং তাদের এই ভাষায়, চাকমাদের ভাষায় ইন্দো ইউরোপিয়ান বাংলা ভাষার আধিক্য লক্ষ্য করা যায়। ধর্মের দিক থেকে তারা কী ধর্মীয় অনুষ্ঠান পালন করছে একটু খেয়াল করো। তোমার চাকমারা বৌদ্ধ ধর্মের হয়ে থাকে, এবং চাকমা ধর্ম মতে বসুমতী, পরমেশ্বর ও পরমেশ্বরী এই 3 শক্তি বিশ্ব সৃষ্টির মূলে। এই 3 শক্তির সমন্বয়ে বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে। তারা শিব, কালী, লক্ষ্মী ও সরস্বতী পূজা করে থাকে। যদিও বৌদ্ধ ধর্মাবলম্বী, কিন্তু সনাতন ধর্মের কিছু পূজা তারা পালন করে থাকে, যেমন শিব পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা করে থাকে।
চাকমা সমাজে অনেক ধর্মানুষ্ঠান পালিত হয়, যেমন বিষ্ণু, ওয়াসু, ওয়াংলা, মাঘী পূর্ণিমা ইত্যাদি। আষাঢ়ের পূর্ণিমাকে ওয়াসু বলে, শ্রাবণ মাসের পূর্ণিমাকে ওয়াগেলারে বলে এবং মাঘী পূর্ণিমাকে তাবংলারে বলা হয়। মানে এক একটা পূর্ণিমার এক একটা নাম আছে। আষাঢ়ে পূর্ণিমাকে ওয়াসু বলছে, শ্রাবণ মাসের পূর্ণিমাকে ওয়াগেলারে বলছে, মাঘী পূর্ণিমাকে তাবংলারে বলছে। তদুপরি বিশু সংক্রান্তি চাকমা সমাজে পবিত্র পর্ব হিসেবে স্বীকৃত। চৈত্র মাসে পর্ব হয়, একে ফুল বিশু বলা হয়। আসলে আমরা জানি এটা বিজু উৎসব, এখন এখানে বিশু বলা হচ্ছে। এক একটা বই এক একটা নাম দিচ্ছে। এই সময় নারী পুরুষ উভয় পবিত্র হয়ে মন্দিরের চারদিকে সমাবেত হয়ে বুদ্ধের নামে জপ করতে থাকে এবং এই উৎসবে মানে ফুল বিজু উৎসবে নাচ গানের আসর হয়ে থাকে। সপ্তাহব্যাপী বিভিন্ন জীব হত্যা, মাংস খাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ হয় যখন তোমার এই ফুল বিজু উৎসবটা পালন করা হয়। চুঙ্গুল্যাং পূজা পরমেশ্বরীর পূজা অর্থে পালন করা হয়। তো ইত্যাদি ইত্যাদি ধর্মীয় অনুষ্ঠান তারা পালন করে। তাদের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে ত্রিপিটক, তার সাথে আরও 17টি ধর্মগ্রন্থ রয়েছে, এর মধ্যে 16টি পালি ভাষায় রয়েছে। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব চাকমা ধর্মের পরে চাকমা পরিবারের কথা। তাদের পরিবার পিতৃতান্ত্রিক। পিতার মৃত্যুর পর পুত্র সন্তানরা সম্পত্তির মালিকানা পেয়ে থাকে। পরিবারের ক্ষমতা স্বামীর হাতে বা বয়স্ক পুরুষের হাতে থাকে। সম্পত্তি বা বংশ পরিচয় পিতা থেকে পুত্রের উপরে না থাকলে মেয়েরাও সম্পত্তি পেয়ে থাকে। বিয়ের পর চাকমা দম্পতি স্বামীর পিতৃগৃহে বা পিতার গৃহে অর্থাৎ পিতৃবাস এবং নয়বাস রীতি অনুসৃত হয়। মানে চাকমা সমাজে বিয়ের পরে তোমার মেয়েরা স্বামীর গৃহে যায়, মানে শ্বশুরবাড়িতে যাচ্ছে যদি সোজা সাপটা বলে থাকি, বা পিতার গৃহে মানে তার হাজব্যান্ডের বাবার বাড়িতে যাচ্ছে, এবং পিতৃবাস এটা এবং নয়াবাস রীতিও হয়। তাদের মধ্যে একক বা অনুপরিবারের আধিক্য বেশি এবং বর্ধিত পরিবার নেই বললেই চলে। এবং বিবাহের দিক থেকে ক্রস কাজিন বিবাহ প্রচলিত আছে। মামাতো ভাই বোন বা ফুফাতো ভাই বোনের বিয়ে হয়ে থাকে। প্যারালাল কাজিন বিবাহ সীমিত অর্থে মানে একেবারে কালে ভদ্রে দেখা যায়। তবে আপন চাচাতো ভাই বোনের মধ্যে বিয়ে অনুষ্ঠানে সামাজিক বাধা নিষেধও রয়েছে, মানে অনেক সময় এটা মেনে নেওয়া হয় না। চাকমা সমাজে বহু স্ত্রী বিবাহ অনুমোদিত আছে, মানে করতে পারবে। চাকমাদের মধ্যে অন্তর্বিবাহ বহির্বিবাহ উভয় প্রচলিত আছে, তবে চাকমা সমাজে নিজ বংশের 7 পুরুষের মধ্যে বিবাহ নিষিদ্ধ। মানে নিজের বংশের 7 পুরুষের সাথে তাদের কোনো বিবাহ হতে পারবে না। যদি এটাকে এক বাক্যে বলা হয়, মানে রক্তের সম্পর্কের 7 পুরুষের সাথে তারা বিবাহ করতে পারবে না। যেমন চাচাতো ভাই বোনের বিয়ে তো অবশ্যই তাহলে নিষিদ্ধ এখানে। তো চাকমা সমাজে কনের বাড়িতে কোনো বিবাহ অনুষ্ঠান হয় না। বরপক্ষের লোকজন কন্যাকে তুলে বরের বাড়িতে নিয়ে তারপরে তারা বিভিন্ন অনুষ্ঠান পালন করে, যেমন পানপাদা, ভাজে দেনা, বহু তুলনা মানে জোড়া বানিয়ে দেনা অনুষ্ঠান পালন করে থাকে। বিবাহের দিন তারা চুংলাং পূজা করে এবং পূজা শেষে ওঝা বিবাহ পড়ান। তাদের বিবাহ বিচ্ছেদ রীতি প্রচলিত আছে। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য দেখা দিলে তাদের তালাক ব্যবস্থা হেডম্যান ও 10 জন গ্রামের মাতব্বর সালিসের মাধ্যমে করা হয়। যে পক্ষ দোষী সাব্যস্ত হয় তাকে অর্থদণ্ডে দণ্ডিত করা হচ্ছে। চাকমারা প্রায় 6 ফুট উঁচুতে মাচার উপর ঘর তৈরি করে সেখানে বাস করে। ঘরটিকে কয়েকটি কামরায় একটু খেয়াল করো, কয়েকটি কামরায় ভাগ করা হয়ে থাকে। ঘরে ওঠার জন্য তারা মই ব্যবহার করে এবং প্রধানত কামরাটি তোমার 40 এবং 25 ফুট। অন্যান্য কামরাগুলো, প্রথম কামরাটা তাদের 40 থেকে 25 ফুট এবং অন্য কামরাগুলো 25 থেকে 55 ফুট হয়। তারা গৃহকে ঘর বলে আর গ্রামকে আদাম বলে থাকে। এরপরে পোশাক পরিচ্ছদ দেখো। আচ্ছা, এখানে একটা ছবি দেখতে পাচ্ছ। চাকমাদের বাড়িঘরগুলো যেমন বলা হয়েছিল, আমরা বলেছিলাম প্রায় 6 ফুট উঁচুতে মাচার উপর তৈরি হয়। একটু ছবিটা দেখলে তোমরা একটু ক্লিয়ার হবে, একটু ভালো করে দেখো। যদিও সাদা কালো, ভিডিওতে ভালো করে তোমরা দেখতে পাবে কিনা আমি জানি না, তারপর আমি দেখানোর চেষ্টা করছি। কালার ছবি হলে আর একটু ভালো হতো। আচ্ছা, এরপরে আসো পোশাক পরিচ্ছদ।
চাকমা পুরুষদের পরিধেয় বস্ত্রের মধ্যে ধুতি পাঞ্জাবি উল্লেখযোগ্য। তারপরেও তারা পাগড়ি ব্যবহার করে, মানে তারা কোটও মাথায়, এখানে মাথার কথাটা উল্লেখ আছে, মাথায় পাগড়ি ব্যবহার করে। নারীদের ব্যবহার্য পোশাক পরিচ্ছদ হলো পিনন, আলাম, খাদি, খালাং ইত্যাদি। শরীরকে আটসাট করে রাখার জন্য লাল নীল ডোরাকাটা কাপড় ব্যবহার করে। আজকাল শিক্ষিত নারীরা শাড়ি ও ব্লাউজ পরিধান করে। চাকমা নারীরা রূপার অলঙ্কার, পুতির মালা, ঝিনুকের মালার সাহায্যে দেহের শোভা বর্ধন করে থাকে। তাহলে পুরুষের পোশাক হচ্ছে ধুতি পাঞ্জাবি এবং কেউ কেউ কোটও মাথায় পাগড়ি পরে, আর মহিলাদের পোশাক হচ্ছে পিনন, খাদি, এ ধরনের জিনিসগুলো, মানে উপরে একটা জিনিস থাকবে, নিচে আলাদা, মানে দুটো পার্টের জিনিস পরছে। এবং তারা লাল নীল ডোরাকাটা কাপড় ব্যবহার করে। এবং শিক্ষিত নারীরা শাড়ি ব্লাউজও পরে আজকাল, এবং কিছু অর্নামেন্টস পরে থাকে। অর্নামেন্টসের নাম দেখতে পাচ্ছ। তাদের খাবারের ধরন কেমন? চাকমারা ভাত, তরকারি, সবজি, মদ খায়। মদ নিজেরাই তৈরি করে। শূকর, হরিণ, হাঁস, ব্যাঙ, কাঁকড়া, শুটকির মাছ খায়। বাঁশের কোরল ও শুটকি মাছ এদের প্রিয় খাবার। এরপরে শিক্ষা। তাদের শিক্ষা ব্যবস্থা, তারা বাংলা ও ইংরেজি শিক্ষার ক্ষেত্রে তারা অধিক আগ্রহী। বর্তমানে উচ্চ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে উপজাতীয় কোটা পদ্ধতিতে এরা সুযোগ পাচ্ছে। তারা সভ্য সমাজের লোকদের মতো চাকরি এবং অন্যান্য পেশা নিয়োজিত। এভাবে শিক্ষা সমাজে সামাজিক গতিশীলতা বৃদ্ধি করে সহায়ক ভূমিকা পালন করছে। তার মানে চাকমারা এখন অনেক শিক্ষিত হচ্ছে। তারপরে সংস্কৃতির দিক থেকে চাকমারা ধাঁধাকে, আমরা একটা মানে ধাঁধা দিই না এক একজনকে, যে ধাঁধাটার উত্তর বলে দাও, এরকম তোমার চাকমারা ধাঁধাকে বানাহ, প্রবাদ প্রবচনকে ডাগর কদা, রূপকথা, উপকথা, গল্পকে পদযান বলে থাকে। এগুলো কিন্তু এমসিকিউর জন্য প্রয়োজন। তবে হ্যাঁ, আমি যে বইটা থেকে তোমাদের এই লেকচারগুলো আলোচনা হচ্ছে চাকমা সমাজের, এই বইটা তোমাদের কাছে নাই। বইটা যেহেতু তোমাদের কাছে নাই, আমি পাঠিয়ে দিব, ছবি পাঠিয়ে দিব, তোমরা ছবি থেকে জুম করে করে দেখে নিবে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা যেটা বলছিলাম, বাংলা লোকসাহিত্য সমৃদ্ধ করার ক্ষেত্রে তাদের অবদান কম নয়। আধুনিক শিক্ষা গ্রহণের ফলে চাকমাদের জীবনযাপন পদ্ধতিতে এসেছে পরিবর্তনের ঢেউ। এর ফলে তাদের সংস্কৃতির জীবনে এসেছে পরিবর্তনের ধারা। আদাম বা পাড়া, মানে আদাম বা পাড়া কি? চাকমা পারিবারিক সংগঠনের চেয়ে বৃহৎ সংগঠন হলো আদাম বা পাড়া। মানে চাকমা পরিবারের চাইতে তাদের পাড়া হচ্ছে পরিবারের চাইতে বৃহত্তম, পাড়া বা আদাম। আমরা যেমন এলাকা বলি না, ঠিক চাকমারা পাড়া বা আদাম বলে, আদাম বেশি বলে। বস্তুত কতগুলো চাকমা পরিবার গুচ্ছ নিয়ে গঠিত হয় আদাম। আদাম আবার ক্ষুদ্রতম চাকমা প্রশাসনিক এককেরও নাম। আদামের একজন প্রধান থাকে, তাকে বলা হয় কারবারি। কারবারে নিয়োগ করে কে? চাকমা রাজা। তবে চাকমা রাজা তোমার মৌজা প্রধান এর সঙ্গে আলাপ আলোচনা করেই কারবারিকে নিয়োগ করেন, তিনি সরাসরি নিয়োগ করেন না। কারবারির ছেলে কারবারি হবার নিয়ম নেই, তবে কারবারির উপযুক্ত ছেলেকে প্রায় কারবারি হিসেবে নিয়োগ করা হয়। কারবারির কাজ হলো আদামের শান্তি শৃঙ্খলা রক্ষা এবং সালিশ বিচার কাজে মৌজা প্রধানকে সাহায্য করা। মৌজা প্রধানের খাজনা আদায় কাজেও কারবারি মৌজা প্রধানকে সাহায্য করে। আদামের সবাই মিলে ধর্মীয় বৈবাহিক উৎসব অনুষ্ঠান পালন করে বা যৌথভাবে কৃষিকাজে অংশ নেয়। কারবারির কোনো বেতন ভাতা নেই। আদামের প্রধান যিনি কারবারি বলা হয়, তার কোনো বেতন ভাতা নেই। তিনি আদামের সদস্যদের সম্মান পান, এটাই। আদামের সদস্য যারা, মানে এলাকার সদস্য যারা, তাদের সম্মান নিয়েই কারবারি তার কাজ পরিচালনা করে। এরপরে গ্রাম বা মৌজা, আমরা বলি না আমাদের গ্রাম, চাকমারা মৌজা বলে থাকে। একসময় বাঙালি সমতলেও মৌজা বলা হতো, এখন গ্রাম বলছে আর কি, কিন্তু চাকমারা মৌজা বলে থাকে। কতগুলো চাকমা আদাম মিলে গঠিত হয় চাকমা মৌজা। মৌজার প্রধান থাকে, তার নাম্বার হচ্ছে হেডম্যান। চাকমা রাজার সুপারিশ ক্রমে ডেপুটি কমিশনার হেডম্যানকে নিযুক্ত করেন। কার সুপারিশে? চাকমা রাজার। কিন্তু নিয়োগ কে দিবে? ডেপুটি কমিশনার দিবে। হেডম্যানের ছেলে হেডম্যান হবে এমন কোনো নিয়ম নেই, তবে কার্যত হেডম্যানের যোগ্য পুত্র থাকলে তাকে হেডম্যান করা হয়। হেডম্যানের কাজ হলো তার মৌজা বা গ্রামে শান্তি শৃঙ্খলা রক্ষা করা।
সালিশের মাধ্যমে গোলযোগ নিষ্পত্তি করাও তার কাজ। হেডম্যানের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো খাজনা আদায়। হেডম্যান আগে বেতন ভাতা পেতেন না, তিনি কেবল কিছু পরিমাণ জমির খাজনা মওকুফ পেতেন এবং আদায়কৃত খাজনার একটি নির্দিষ্ট অংশ কমিশন হিসেবে পেতেন। এছাড়া সালিশ জরিমানার একটা অংশও তিনি পান। আমি একটু বলি, তোমার যারা মৌজা, এই মৌজারা তোমার মৌজার প্রধান একজন থাকবে, তিনি হচ্ছে হেডম্যান, তাকে নিয়োগ দিবে ডেপুটি কমিশনার, এবং এই ডেপুটি কমিশনারের কোনো বেতন ভাতা থাকে না, কিন্তু তিনি যে ওই যে আদামের যিনি প্রধান হেডম্যানের কাছ থেকে তিনি যে খাজনা পায় জমির, সেই খাজনার একটা অংশ তিনি কমিশন হিসেবে পায় এবং তার নিজের জমির খাজনাটা মওকুফ পায় হেডম্যান হিসেবে। এবং তিনি যে সালিশ করছে গ্রামে, সেই সালিশের তোমার সালিশ জরিমানার একটা অংশ তিনি পান। মানে সালিশে যিনি দোষী সাব্যস্ত হয় তাকে জরিমানা করা হয়, তো সেই জরিমানার অংশ তিনি পান। কয়েক বছর আগে থেকে হেডম্যানের উপরিউক্ত সুযোগ সুবিধার পাশাপাশি মাসিক 100 টাকা হারে ভাতাও পাচ্ছেন, মাসে 100 টাকা পাচ্ছে কয়েক বছর ধরে আর কি। হেডম্যানেরা হাল কৃষি জমি থেকে আদায়কৃত খাজনা ডেপুটি কমিশনার অফিসে জমা দিয়ে একটা কমিশন লাভ করে। পক্ষান্তরে পাহাড়ি জমি থেকে আদায়কৃত খাজনার একটি নির্দিষ্ট পরিমাণ নিজে রেখে বাকিটা চাকমা রাজাকে দেন। চাকমা রাজা আবার সেটা থেকে একটা অংশ নিজে রেখে বাকিটা সরকারকে বুঝিয়ে দেন। আজকে আমরা গ্রাম বা মৌজা পর্যন্ত আলোচনা করছি। পরবর্তী ক্লাসে আমরা চাকমা সার্কেল, চাকমা অর্থনীতি এবং অন্ত্যেষ্টিক্রিয়া, মানে 3টা পয়েন্ট বাকি রেখে আমরা ক্লাস শেষ করছি। তোমরা খেয়াল করবে আমাদের ক্লাসটা প্রায় 31 মিনিট হয়ে গেছে, আপলোডে অনেক সময় লেগে যাবে। হ্যাঁ, আর আমি এই বইটার চাকমা সাংস্কৃতিক জীবনধারা যে আলোচনা করেছি, এই বইয়ের ছবিগুলো পাঠাবো এবং আমি যে লেকচারটা রেডি করেছি খাতায়, সেটাও ছবি আমি পাঠাবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ। তাহলে এখানেই আমার ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।